স্বাগত 1 ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুরে। আপনাদের সাথে আছে আমি আতিফা আঞ্জুমান এবং জাহিদুল বাশা। শুরুতে শিরোনামগুলো জানাবো। রাজধানীর 5 হাসপাতালে চলছে পরীক্ষামূলক টিকাদান। প্রতিমন্ত্রী সচিব সহ করোনা টিকা নিলেন সামনের সারির যোদ্ধারা। দ্বন্দ্ব নয়, মিয়ানমারের সঙ্গে আলোচনার মাধ্যমে রোহিঙ্গা প্রত্যাবাসনের চেষ্টা চলছে। ডিফেন্স কলেজের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। দুদকের ভুলে 15 বছরের সাজাপ্রাপ্ত নোয়াখালীর কামরুলকে অব্যাহতি। মামলার পুনঃতদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ। সব সংস্থার সমন্বয়ে কর্ম পরিকল্পনার কথা জানালেন চট্টগ্রামের নতুন মেয়র। প্রতিশ্রুতি পূরণে থাকবে সর্বোচ্চ চেষ্টা। এবং অভিনব কৌশলে এক কিশোরের চাঁদাবাজির চেষ্টা। শীর্ষ সন্ত্রাসীর সহযোগী সেজে চাঁদা দাবি আর ভয় দেখাতে গাড়িতে নকল বোমা। শিরোনাম শুনছিলেন, এবার যাব পুরো খবরে। রাজধানীর 5টি হাসপাতালে করোনার পরীক্ষামূলক টিকা দেওয়া শুরু হয়েছে। সকাল 9টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কনককান্তি বড়ুয়ার টিকা গ্রহণের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়টির কোষাধ্যক্ষ, পরিচালক সহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তারা টিকা নেন। বিএসএমএমইউতে বেলা 11টার দিকে টিকা নেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। পরে মন্ত্রিপরিষদের প্রথম সদস্য হিসেবে টিকা নেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এ হাসপাতালে 8টি বুথের মধ্যে দেয়া হচ্ছে টিকা। ঢাকা মেডিকেলেও সকাল থেকে চলছে টিকা কর্মসূচি। সেখানে প্রথম টিকা নেন নাক কান গলা বিভাগের প্রধান অধ্যাপক শেখ নুরুল ফাত্তা রুমি। কুর্মিটোলা জেনারেল হাসপাতালেও চলছে দ্বিতীয় দিনের মতো টিকাদান। সেখানে নার্স, পরিচ্ছন্নতা কর্মী, চিকিৎসক, আনসার সহ মোট 100 জনকে টিকা দেওয়া হবে আজ। এছাড়াও মুগদা জেনারেল হাসপাতাল ও কুয়েত মৈত্রী হাসপাতালের নির্দিষ্ট বুথে চলছে করোনার টিকা কর্মসূচি। আমার সাথে প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর শাহানা আখতার রহমান, প্রফেসর রফিকুল আলম, ট্রেজারার প্রফেসর আতিকুর রহমান, প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ জাহিদ হোসেন, তারপরে প্রাক্তন প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর শরফুদ্দিন আহমেদ, উনিও আছেন। সকাল থেকে করোনার টিকাদান কর্মসূচি চলছে রাজধানীর 5টি হাসপাতালে। এই মুহূর্তে সর্বশেষ খবর দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে রয়েছেন সহকর্মী বিপ্রজিৎ চন্দ। সকাল থেকে তিনি সেখান থেকে আপডেট জানাচ্ছিলেন। বিপ্রজিৎ, এখন পর্যন্ত বঙ্গবন্ধু মেডিকেলে সর্বশেষ কতজনকে টিকা দেওয়া সম্ভব হয়েছে, আর এই মুহূর্তে কি পরিস্থিতি? যারা টিকা নিয়েছেন, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ স্বাস্থ্যকর্মী বা যারা স্বাস্থ্যসেবার সাথে জড়িত টিকা নিচ্ছেন, তাদের কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া এখন পর্যন্ত দেখা গেছে কিনা? আপনি জানেন, গতকালই কিন্তু ছিল সেই ঐতিহাসিক দিন যেদিন করোনা টিকার উদ্বোধন হয়। অর্থাৎ গতকাল 26 জনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনার টিকা প্রদানের মাধ্যমে কিন্তু উদ্বোধন ঘোষণা করা হয়। তারপর আজ ঢাকার 5টি হাসপাতালে, অর্থাৎ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, মুগদা মেডিকেল কলেজ, কুয়েত মৈত্রী হাসপাতাল এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, এই 5 হাসপাতালেই কিন্তু টিকাদান কর্মসূচি শুরু হয়েছে সকাল থেকে। এবং এর মধ্যে বিএসএমএমইউতে 200 জন স্বাস্থ্যকর্মীকে টিকা দেওয়া হচ্ছে এবং ইতিমধ্যেই সে কার্যক্রমটি শেষ হয়ে গেছে। আমরা কিছুক্ষণ আগে খবর নিয়ে যেটি জানতে পেরেছি যে আজ মোট 200 জন স্বাস্থ্যকর্মীকে এখানে ভ্যাকসিন প্রদান করা হয়েছে এবং যাদেরকেই ভ্যাকসিন প্রদান করা হয়েছে তাদেরকে কিন্তু পাশে একটি রুমে 30 মিনিট কিন্তু তাদেরকে অপেক্ষমান রাখা হয়েছে, অর্থাৎ পর্যবেক্ষণে রাখা হয়েছে যে কারো মধ্যে কোনো রকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় কিনা। এবং
স্বস্তির বিষয় এটাই যে এখন পর্যন্ত যে 200 জন টিকা নিয়েছেন তাদের কারো মধ্যেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি। তবে যদি কারো মধ্যে টিকা নেবার পরও পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় সেজন্য কিন্তু বিএসএমএমইউ প্রস্তুত আছে, অর্থাৎ তাদের 8টি সিক বেড রাখা হয়েছে। সিক বেডে কেউ অসুস্থ হলে তাকে সেখানে চিকিৎসা দেওয়া হবে। এছাড়া 2টি অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছে, যে অ্যাম্বুলেন্সগুলোতে চিকিৎসা দেওয়া হবে সবাইকে। আর এছাড়া কিন্তু কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, সেখানেও কিন্তু 100 জন স্বাস্থ্যকর্মীকে কিন্তু আজকে টিকা দেওয়া হচ্ছে। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা হাসপাতাল, প্রত্যেকটা হাসপাতালের নির্দিষ্ট বুথগুলোতে মানুষদেরকে টিকা দেওয়া হচ্ছে। আর এখানে কিন্তু আজ মন্ত্রিপরিষদ বিভাগের আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, তিনিও কিন্তু আজ টিকা নিয়েছেন। তিনি প্রথম কোনো মন্ত্রী যিনি আজ টিকা নিলেন। তো তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি আমাদেরকে যেটি বলেছিলেন যে টিকা নিয়ে যে গুজবটি চলছে এই গুজব রোধে সচেতন হতে তিনি কিন্তু সবার প্রতি আহ্বান জানিয়েছেন। এবং তিনি যেটি জানিয়েছেন যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড যে টিকাটি, এই টিকাটির তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আর পার্শ্ব প্রতিক্রিয়া নেই বলেই সবাইকে তিনি টিকা গ্রহণের জন্য। আরেকটা বিষয় একটু জানতে চাইবো, এখন যাদেরকে টিকা দেওয়া হচ্ছে তারা প্রায় সবাই স্বাস্থ্য বিভাগের সাথে জড়িত, অর্থাৎ যারা টিকাদান কর্মসূচির সাথে থাকবেন তাদেরকেই আগে টিকা দেওয়া হচ্ছে রাজধানীর এই 5টি হাসপাতালে। 7 তারিখ থেকে সারা দেশে সাধারণের যখন টিকা দেওয়া শুরু হবে সেই সময় তো এই হাসপাতালগুলোতেও টিকাদান কর্মসূচি চলবে। তখনকার ব্যবস্থাপনা কি, কিভাবে তারা আসবেন, কিভাবে দিবেন, সেখানকার একটু ওই সময়কার ব্যবস্থাপনা নিয়ে জানতে চাই। কি প্রস্তুতি নিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ? দেখুন, আজ কিন্তু ঢাকার 5 হাসপাতালে যাদেরকে টিকা দেওয়া হচ্ছে এদের প্রত্যেকেই স্বাস্থ্যকর্মী অথবা স্বাস্থ্যের সঙ্গে সংশ্লিষ্ট। অর্থাৎ এইসব কর্মীকে আগামী 7 তারিখ পর্যন্ত তারা পর্যবেক্ষণে থাকবেন এবং তাদের মধ্যে যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না দেখা দেয় তাহলে আগামী 7 তারিখ থেকে অর্থাৎ 7 ফেব্রুয়ারি থেকে দেশ জুড়ে কিন্তু টিকা কর্মসূচি ব্যাপকভাবে চালু হবে। তখন এসব হাসপাতাল সহ সারা দেশের উপজেলা পর্যায়ের এবং জেলা পর্যায়ের যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেখানেও কিন্তু টিকাদানের ব্যবস্থা রাখা হবে। এবং গতকাল যখন স্বাস্থ্যমন্ত্রী করোনা টিকার উদ্বোধন ঘোষণা করছিলেন প্রধানমন্ত্রীর পাশাপাশি, তিনি যখন ব্রিফ করছিলেন সাংবাদিকদের সঙ্গে, তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে বেসরকারি হাসপাতাল যেগুলো রয়েছে সেগুলোতেও টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে কিনা। তো এর উত্তরে তিনি বলেছিলেন যে বেসরকারি হাসপাতালগুলোর জন্য একটা নীতিমালা তৈরি করা হচ্ছে এবং এই নীতিমালার আন্ডারে যে ক্রাইটেরিয়াগুলো থাকবে সেই নির্দেশনাগুলো পূরণ যদি করতে পারবে যে হাসপাতালগুলো, অর্থাৎ যোগ্য হাসপাতালগুলোকে নীতিমালা শর্ত পূরণের মধ্য দিয়ে কিন্তু টিকাদানের ব্যবস্থা করা হবে। তবে সেটি 7 তারিখের পরে সেই সিদ্ধান্তটি আসবে। আর এর মধ্যে 7 তারিখে দেশের সরকারি সকল হাসপাতাল এবং উপজেলা এবং জেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কিন্তু টিকাদানের ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিপ্রজিৎ, আপনি থাকুন আমাদের সাথে। এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্র, সবচেয়ে বড় হাসপাতাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী হাসান মিসবাহ। সেখানেও টিকাদান কর্মসূচি চলছে, তার কাছ থেকে জানবো খবর। হাসান মিসবাহ, একটু সবিস্তারে জানাবেন যে ঢাকা মেডিকেল কলেজে এই মুহূর্তে টিকাদানের সর্বশেষ কি পরিস্থিতি এবং পরবর্তীতে যাদের সাধারণের টিকা দেওয়ার ক্ষেত্রে সেখানে সর্বশেষ কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? বাসার টিকাদান কর্মসূচি চলার কথা ছিল বিকেল 3টা পর্যন্ত, কিন্তু তার আগে শেষ হয়ে গেছে। অর্থাৎ কিছুক্ষণ আগে ঢাকা মেডিকেলের যে 100 জনকে টিকা দেওয়ার কথা ছিল সেই কার্যক্রমটি শেষ হয়ে গেছে। 100 জন নয়, ঢাকা মেডিকেলে আরও বাড়তি 20 জনকে টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ ঢাকা মেডিকেলে মোট টিকা পেয়েছেন 120 জন এবং যারা এখানে টিকা নিয়েছেন তারা সবাই ভালো আছেন। কারোর মধ্যে কোনো ধরনের আমরা পার্শ্ব প্রতিক্রিয়া, কোনো ধরনের জটিলতা কিংবা মৃদু কোনো অন্য উপসর্গ পাইনি এবং আমাদের হাসপাতাল কর্তৃপক্ষ তেমনটি বলেছে। এবং এখানে যারা টিকা নিয়েছেন তারা বেশিরভাগই চিকিৎসক, এরপরে নার্স আছেন, এখানে আনসার সদস্যরা আছেন এবং এখানে যারা আউটসোর্সিংয়ে কাজ করেন এরকম কিছু কর্মীও তারা টিকা নিয়েছেন। সার্বিকভাবে ঢাকা মেডিকেলে 120 জনকে এর মধ্যে টিকা দেওয়া হয়েছে। এখানে আরও একজন প্রতিমন্ত্রী টিকা নিয়েছেন, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকা নিয়েছিলেন জুনায়েদ আহমেদ পলক, আইসিটি প্রতিমন্ত্রী। এখানে টিকা নিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালিদ। পাশাপাশি তিনি কিছু দিয়ে গেছেন আমাদের যে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের একটি কথা চালু আছে যে ভিআইপিরা টিকা নিতে চাচ্ছে না বা তাদের মধ্যে আগ্রহ কম। প্রতিমন্ত্রী বলেছেন যে তিনি টিকা নিয়েছেন নিরাপদ জেনে, সুতরাং এই টিকা নিয়ে যে ধরনের এক ধরনের বিভ্রান্তি ছড়ানো হচ্ছে যে টিকাটি। মেজবা, আরেকটা বিষয় একটু জেনে আসতে চাই, আগামীকালকেও কি এই টিকাদান কর্মসূচি চলবে নাকি যাদেরকে টিকা দেওয়া হয়েছে তারা পর্যবেক্ষণে থাকবেন, এরপর 7 তারিখ থেকে সারা দেশে সবার মধ্যে টিকা দেওয়া শুরু হবে? বিষয়টি কি?
আজকে একটি প্রাথমিক পর্যবেক্ষণ করা হয়েছে 20 থেকে 30 মিনিট পর্যন্ত। এই পর্যবেক্ষণে সবাই উতরে গেছেন, অর্থাৎ সবাই সুস্থ এবং তারা বাড়ি ফিরে গেছেন সবাই। আগামী 7 দিন কারো যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় তাহলে হাসপাতালের সাথে তারা যোগাযোগ করবেন, যে মাধ্যমে করবেন সেই বিষয়টি তাদেরকে বলে দেওয়া হয়েছে। এই হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের বলেছে যে তারা নিজেদের থেকে কোনো যোগাযোগ কারোর সাথে করবে না। কারো যদি কোথাও কোনো সমস্যা তাহলে সেই ব্যক্তিরা এই প্রতিষ্ঠান হাসপাতালের সাথে যোগাযোগ করবেন। আর আগামীকাল কোনো টিকাদান কর্মসূচি চলবে না। মূলত যারা টিকা দিলেন 5টি হাসপাতালে 500 স্বাস্থ্যকর্মী, তারা আগামী কয়েকদিন পর্যন্ত থাকবেন। এই বিষয়টি দেখার পরে এই ফলাফলটির উপরে নির্ভর করবে 7 তারিখে সারা দেশে টিকাদান কর্মসূচি। অর্থাৎ এখন পর্যন্ত রাষ্ট্রের যে সিদ্ধান্ত আগামী 7 তারিখে সারা দেশে একযোগে টিকাদান কর্মসূচি শুরু হবে, সেটি আসলে এই পরীক্ষামূলক প্রয়োগের ফলাফলের উপরে খানিকটা নির্ভর করছে। তবে আশা করা যাচ্ছে এখন পর্যন্ত যেহেতু কারোর মধ্যে কোনো ধরনের প্রতিক্রিয়া দেখা যায়নি, সেহেতু 7 তারিখে এটি শুরু হবে। এরই মধ্যে বিভিন্ন জেলায় যে টিকা কেন্দ্রগুলো আছে, উপজেলা পর্যায়ে যে 483টি টিকা কেন্দ্র আছে, সবগুলোতে প্রশিক্ষিত জনবল সেখানে পাঠানো হয়েছে। প্রশিক্ষণ একেবারে শেষ পর্যায়ে এবং এখানে রেড ক্রিসেন্টের প্রায় 7,000 কর্মী কাজ করছেন। হাসান মিজবা এবং বিপ্রজিৎ চন্দ্র, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। টিকাদান কর্মসূচির সর্বশেষ পরিস্থিতির খবর জানাচ্ছিলেন তারা। করোনার টিকা গ্রহণকারীদের মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকাদান কার্যক্রম পরিদর্শন শেষে একথা জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেন, আনন্দ ঘন পরিবেশে টিকা কর্মসূচি শুরু হয়েছে। দেশের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা টিকা নিয়েছেন, অনেকে টিকা নিতে আসছেন। এর মধ্য দিয়ে করোনার টিকা সংক্রান্ত সব জল্পনা কল্পনার অবসান হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, টিকা গ্রহণকারীরা সুস্থ আছেন, ভালো আছেন, কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার খবর এখনো পাওয়া যায়নি। টিকা নিয়ে ভয় না পেয়ে সবাইকে টিকা নেওয়ারও আহ্বান জানান। পরে ঢাকা মেডিকেল পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভারত থেকে আসা এই টিকা করোনা ভাইরাসের বিরুদ্ধে খুবই কার্যকর। এখন পর্যন্ত যতগুলো ভ্যাকসিন উদ্ভাবিত হয়েছে তার মধ্যে অক্সফোর্ডের উৎপাদিত ভ্যাকসিনটি সবচেয়ে নিরাপদ ও কার্যকর বলেও দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী। সকল জল্পনা কল্পনা দূর করে আজকে বাংলাদেশে টিকা কর্মসূচি শুরু হলো। যারা টিকা নিয়েছে সকলেই ভালো আছে, সুস্থ আছে, কোনো রকমের অসুবিধা দেখা দেয় নাই, পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি। দ্বন্দ্ব নয়, মিয়ানমারের সাথে আলোচনার মধ্য দিয়ে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের 2020-21 গ্রাজুয়েশন কোর্সে উত্তীর্ণদের সনদ বিতরণ অনুষ্ঠানে এসব কথা জানান প্রধানমন্ত্রী। 1977 সালে প্রতিষ্ঠার পর থেকে ঢাকার মিরপুরের এই সামরিক স্টাফ কলেজ থেকে সেনা, নৌ ও বিমান বাহিনীর নির্বাচিত মধ্য পর্যায়ের কর্মকর্তারা পেশাগত সামরিক শিক্ষা গ্রহণ করে আসছেন। দেশ বিদেশের সামরিক কর্মকর্তারাও এখানে প্রশিক্ষণ নেন। বৃহস্পতিবার সকালে ভিডিও কনফারেন্সে কলেজটির 2020-21 গ্রাজুয়েশন কোর্সে উত্তীর্ণ দেশি বিদেশি 225 জনকে সনদ প্রদান করেন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর দেখানো পররাষ্ট্র নীতি অনুসরণ করা হচ্ছে। বৈরিতা নয়, সবার সাথে সুসম্পর্ক রেখে দেশ পরিচালনা করা হচ্ছে। শুধু দেশের মধ্যেই নয়, দেশের বাইরেও সাহায্য ও সহযোগিতা অব্যাহত রেখেছে বাংলাদেশ। জাতিসংঘের বিভিন্ন মিশনের সফলতার সাথে কাজ করে যাচ্ছে বিভিন্ন বাহিনীর সদস্যরা। পরে রোহিঙ্গা প্রসঙ্গে বলেন, মিয়ানমার সরকার অন্যায় করলেও তাদের 10 লাখ রোহিঙ্গা নাগরিককে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। এখন বন্ধুত্বমূলক সম্পর্ক রেখে ফিরিয়ে দেওয়ার কাজ চলছে বলেও জানান প্রধানমন্ত্রী। আঞ্চলিক নিরাপত্তা এবং উন্নয়নের সাথে জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের যে নাগরিকদের আশ্রয় দান এবং তাদের নিজ দেশে যাতে ফিরে যেতে পারে তার ব্যবস্থা জন্য আমরা কিন্তু কারোর সঙ্গে কোনো দ্বন্দ্বে লিপ্ত হইনি। আমরা মিয়ানমারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি, যে আলোচনার মাধ্যমে তারা তাদের নাগরিকদের যাতে ফিরিয়ে নিয়ে যায়। অনুষ্ঠানে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, করোনার মধ্যেও সামরিক বাহিনী অল্প সময়ে নিজস্ব সার্ভারে অনলাইনে প্রশিক্ষণের ব্যবস্থা করে কোর্স সম্পন্ন করেছে। এ প্রতিষ্ঠানের গ্র্যাজুয়েটগণ তাদের অর্জিত জ্ঞান, ইচ্ছাশক্তি, অঙ্গীকার এর মাধ্যমে দেশকে একটি স্থিতিশীল, টেকসই, আত্মনির্ভরশীল, সর্বোপরি গৌরবময় অবস্থানের দিকে এগিয়ে নিয়ে যাবে।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার কলেজটির সুযোগ সুবিধা বৃদ্ধিতে কাজ করছে। অবকাঠামো পরিবর্তন সহ নির্মাণ ও উন্নয়নের নানা পরিকল্পনা করা হয়েছে, যা প্রশিক্ষণকে আরও আধুনিক ও উপযোগী করবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। সনদপত্র প্রদান করলাম। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নোয়াখালীর ভাসানচরের উদ্দেশ্যে সকালে যাত্রা শুরু করেছে কক্সবাজারের আশ্রয় শিবিরগুলোর রোহিঙ্গাদের তৃতীয় দল। আগামীকাল সকালে নৌবাহিনীর জাহাজে করে অন্তত ৩,০০০ রোহিঙ্গা দুপুরে ওই দ্বীপে পৌঁছানোর কথা রয়েছে। ভাসানচর যেতে বুধবার রাত থেকে উখিয়া এবং টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে উখিয়া কলেজ মাঠে অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে জড়ো হতে থাকেন রোহিঙ্গারা। তাদের এখন কক্সবাজার থেকে সড়কপথে চট্টগ্রামে নেওয়া হচ্ছে। এরপর নৌবাহিনীর জাহাজে করে তাদের নেওয়া হবে ভাসানচরে। এর আগে ৪ ডিসেম্বর এবং ২৯ ডিসেম্বর ২ ধাপে ৩,৪৪৬ জন রোহিঙ্গাকে দ্বীপটিতে স্থানান্তরিত করা হয়। এছাড়া অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যেতে ব্যর্থ হয়ে ফিরে আসা ৩০৬ জন রোহিঙ্গাকে গেল মে মাসে ভাসানচর নেওয়া হয়। দুদকের তদন্তের ভুলে নোয়াখালীর কামরুলের ১৫ বছরের সাজার রায় বাতিল করে তাকে অব্যাহতির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সাথে ওই মামলা পুনরায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মুস্তাফিজুর রহমানের বেঞ্চ এই রায় দেন। এছাড়াও ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ হাইকোর্টের। সাজা বাতিলের বিষয়ে দেয়া রুল যথাযথ ঘোষণা করে এই রায় দেন হাইকোর্ট। ভুল আসামি হিসেবে নোয়াখালীর কামরুল ইসলামকে সাজা দেওয়ার ঘটনায় দুদক লজ্জিত, দুঃখ প্রকাশ করেছে শুনানিতে। এছাড়াও ভুক্তভোগী কামরুল লিখিতভাবে ক্ষতিপূরণ চেয়ে আবেদন করলে তা বিবেচনায় নেওয়ার আদেশ দিয়েছে হাইকোর্ট। এর আগে এসএসসির সনদ জালিয়াতির মামলায় কামরুল ইসলামের বিরুদ্ধে দুদকের ভুল মামলায় ২০১৪ সালে ১৫ বছরের সাজার রায় দেয় বিচারিক আদালত। পরে ওই রায়ের বিরুদ্ধে রিট করেন ভুক্তভোগী কামরুল। করোনা মহামারীর মধ্যে এবার $৪৮ বিলিয়ন রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে সংসদে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় প্রবৃদ্ধি অর্জনে বাংলাদেশ এখনও সবার উপরে। সকালে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বসে সংসদ অধিবেশন। এতে দিনের কর্মসূচি অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশ্ন উত্তর টেবিলে উত্থাপন করা হয়। পরে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নেন সংসদ সদস্যরা। এ সময় খাদ্যমন্ত্রী সংসদকে জানান, চালের বাজার এখন সহনশীল আছে। দাম নিয়ন্ত্রণে রাখতে সারা দেশে ৭০৩টি কেন্দ্রে খাদ্যশস্য বিক্রি করা হচ্ছে। এছাড়া সরকারি খাদ্য বিতরণ কর্মসূচি থেকে চলতি অর্থবছরে এখন পর্যন্ত ২৭,৭৭,০০০ মেট্রিক টন খাদ্য বিতরণ করা হয়েছে, যা এযাবৎকালের মধ্যে সর্বোচ্চ। দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী জানান, বন্যাপ্রবণ এলাকায় ৪২৩টি আশ্রয়কেন্দ্র নির্মাণ চলমান রয়েছে। এছাড়া করোনা টিকা নিয়ে সব ধরনের অপপ্রচার বন্ধের আহ্বান জানান সংসদ সদস্যরা। গৃহহীনদের কথা যদি বলি, প্রায় ৩,৮৫,৪৭৩টা গৃহ ব্যবস্থা করা হয়েছে। যে কথা ছিল, যে স্বপ্ন ছিল বঙ্গবন্ধুর, যে চিন্তা ছিল গৃহহীন কেউ থাকবে না, কেউ ক্ষুধার্ত থাকবে না, কেউ অশিক্ষিত থাকবে না, সব ব্যবস্থাই মাননীয় প্রধানমন্ত্রী তার স্বপ্নের বাস্তবায়ন করে চলেছেন। ২১ লক্ষ মানুষের মধ্যে, পরিবারের মধ্যে ১০ টাকা কেজি চাউল ওএমএস এর মাধ্যমে বিতরণ এবং ৫০ লক্ষ পরিবারের খাদ্য বান্ধবের চাউল বিতরণ করে এবং ত্রাণ বিতরণ করে গেছেন। এবং এর জন্য খাদ্য মন্ত্রণালয়েরও কয়েকজন ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি পালনে সর্বাত্মক চেষ্টা চালাবেন বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র রেজাউল করিম চৌধুরী। নির্বাচনে বিজয়ের পর প্রথম সংবাদ সম্মেলনে তিনি আজ এসব কথা বলেন। নবনির্বাচিত মেয়র আরও জানান, পরিচ্ছন্নতা, মশা নিধন আর সড়ক ঠিক করাই হবে প্রথম কাজ। এজন্য সব সেবা সংস্থার সাথে সমন্বয় করে কাজ করতে চান। পাশাপাশি বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে নগরকে আধুনিক, নিরাপদ হিসেবে গড়ে তুলতে চান। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে বলেও জানিয়েছেন রেজাউল করিম চৌধুরী।
মেয়র নির্বাচিত হয়েছি বেসরকারিভাবে, ফলাফল ঘোষিত হয়েছে। আমি নগরবাসীকে কথা দিতে পারি, আমি যে অঙ্গীকারগুলো করেছিলাম আমি সেগুলো বাস্তবায়নের জন্য কঠোর পরিশ্রম করব, প্রচেষ্টা চালিয়ে যাব এবং আমার সমস্ত অভিজ্ঞতাকে আমি কাজে লাগাবো। সহকর্মী অনুপম শীল এই মুহূর্তে চট্টগ্রাম থেকে আমার সাথে যুক্ত হয়েছেন। নতুন মেয়রের যেই সংবাদ সম্মেলন প্রথম, সেখানে তিনি উপস্থিত ছিলেন, বিস্তারিত তার কাছে রয়েছে। অনুপম, অনেকদিন পর নির্বাচনের ধকল কাটিয়ে নতুন মেয়র পেল চট্টগ্রামবাসী। একটু জানতে চাইবো, আজকে তিনি আগামীর চট্টগ্রাম বিনির্মাণে তার যে প্রতিশ্রুতি পরিকল্পনা তিনি বলেছেন, সাধারণ মানুষ কি বলছেন, দুটো সমন্বয় কিভাবে কি করে হবে, একটু জানতে চাই। প্রথমত হচ্ছে তিনি তার ইশতেহারে প্রথম যে বিষয়টি জানিয়েছিলেন সেটি হচ্ছে নগরীর জলাবদ্ধতা নিরসন। যদিও জলাবদ্ধতা নিরসনকে ঘিরে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রায় 7,000 কোটি টাকার বেশি একটি প্রকল্প চলমান আছে। সেক্ষেত্রে সিটি কর্পোরেশনের যে নিয়মিত যে কাজ, অর্থাৎ সিটি কর্পোরেশন এখন তার কর্মকাণ্ডের ভিতরে খাল নালাগুলো পরিষ্কার রাখাটাই একটা বড় চ্যালেঞ্জ, এবং এটিকে ঘিরে তিনি তার ইশতেহারে বলেছিলেন যে প্রথম 100 দিনে একটা অগ্রাধিকার বিবেচনার একটি সময় তিনি জনগণের কাছ থেকে নেবেন। এবং আমরা আজকে প্রশ্ন করেছিলাম যে প্রথম 100 দিনে যে তিনি অগ্রাধিকার ভিত্তিতে কোন কাজটি আগে আসলে করতে চান, তখন তিনি মূলত নগরীর পরিষ্কার পরিচ্ছন্নতা এবং মশা নিধন এটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ শুরু করতে চান। পাশাপাশি চট্টগ্রাম মহানগরীতে যে রাস্তাঘাটগুলো এখন ভাঙাচোরা আছে বা বিভিন্ন সেবা সংস্থার খোরাখুরিতে বেহাল দশা অবস্থায় আছে, সেই রাস্তাঘাটগুলো প্রথমেই মেরামত করার চেষ্টা শুরু করবেন বলে তিনি জানিয়েছেন। আজকে মূলত ওভারঅল সামগ্রিক বিষয়গুলো নিয়েই আসলে তিনি কথা বলেছেন, অর্থাৎ এক্ষেত্রে এই সমস্ত কাজ করার ক্ষেত্রে কার কার সাথে কি কি ধরনের যোগাযোগ করা জরুরি বা কোন কোন বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করতে হবে, এই বিষয়গুলো নিয়ে তিনি বলেছেন যে বসবেন এবং বসে তার কাজের অগ্রাধিকার ভিত্তিতে কোন কাজটা আগে করবেন সেটা ঠিক করবেন। অর্থাৎ সুনির্দিষ্ট করে নগরবাসীকে জন্য খুব দ্রুত কি ধরনের কাজ করবেন তিনি, সেই বিষয়টি কিন্তু আজকে তিনি ওই অর্থে সুনির্দিষ্ট করে বলেননি। তিনি সামগ্রিকভাবে বলেছেন যে নগরের জন্য যেটা দরকার এই মুহূর্তে, অর্থাৎ একটি নিরাপদ নগর, একটি পরিচ্ছন্ন নগর, একটি মাদক এবং সন্ত্রাস মুক্ত নগর, সেই কাজগুলো তিনি চালিয়ে যাবেন। আর এই বিষয়গুলোকে ঘিরে আমরা গতকালকে নির্বাচন এবং এরপরে আজকে সকালে নির্বাচন পরবর্তী জনসাধারণের যে অবস্থা, সেটি হচ্ছে আসলে এই নির্বাচনকে ঘিরে প্রচার প্রচারণায় যে উৎসব মুখর আমেজ, গতকালকে অবশ্য বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে অনেকগুলো সংঘাতের ঘটনাও ঘটেছে। এরপরে আজকে সকালে আসলে নগরবাসী কিছুটা। অনুপম, আরেকটা বিষয় একদম খুব ছোট করে জানবো, চট্টগ্রাম নির্বাচনে দেখা গেছে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে অনেকগুলো ওয়ার্ডে কিন্তু ব্যাপক দ্বন্দ্বের আভাস পাওয়া গেছে, সেখানে সংঘর্ষ হয়েছে। সবাইকে নিয়ে শান্তিপূর্ণ পরিবেশ কিভাবে নিশ্চিত করবেন, বলেছেন কিছু? এটি একটি বড় চ্যালেঞ্জ, কারণ গতকালকে আমরা নির্বাচনের ফলাফলে যেটি দেখেছি যে 40টি ওয়ার্ড কাউন্সিলরের মধ্যে অন্তত 7 থেকে 8 জন আছেন যারা মূলত বিদ্রোহী প্রার্থী হিসেবে পরিচিত ছিলেন ভোটের মাঠে, এবং তারা কিন্তু জিতেছেন। এবং এই ক্ষেত্রে এই সবাইকে নিয়ে, অর্থাৎ এই যে বিদ্রোহী প্রার্থীরা আসলে যদি কর্পোরেশনে গিয়েও এক ধরনের বিদ্রোহী ভাব নিজেদের মধ্যে বজায় রাখে, তাহলে কিন্তু কাজ করাটা অনেক কঠিন হয়ে যেতে পারে। এবং সে প্রেক্ষাপটে এখন এই চ্যালেঞ্জটি, অর্থাৎ সবাইকে সাথে নিয়ে কাজ করার যে চ্যালেঞ্জটি, এটি নতুন মেয়রের জন্য একটি বড় চ্যালেঞ্জ হবে। অনুপম শীল, আপনাকে অনেক ধন্যবাদ। চট্টগ্রাম নির্বাচন পরবর্তী নতুন মেয়রের যে প্রতিশ্রুতি, সংবাদ সম্মেলনের বিস্তারিত জানছিলাম চট্টগ্রাম থেকে। তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচনের বাকি আর মাত্র একদিন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ব্যতিক্রমী নানা প্রচারণা আর পাল্টাপাল্টি অভিযোগে মুখর নির্বাচনী এলাকার অলিগলি। শেষ মুহূর্তে নেতাকর্মীদের নিয়ে ভোটারদের মন জয়ে দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন প্রার্থীরা। আজ মধ্যরাতে শেষ হচ্ছে জমজমাট এসব প্রচারণা। শেষ মুহূর্তে প্রার্থীদের পদচারণায় মুখর ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার নির্বাচনী এলাকা। মেয়র প্রার্থীদের পাশাপাশি মাঠ চষে বেড়াচ্ছেন কাউন্সিলর প্রার্থীরাও। গানে গানে আর কথার ছন্দে ব্যতিক্রমী প্রচার চলছে নওগাঁ ও ধামইরহাট পৌরসভাতে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী সমর্থকদের প্রচারে জমজমাট এসব এলাকার অলিগলি। পৌরসভা যে আছে বেহাল অবস্থা, এই বেহাল অবস্থার থেকে উন্নতির জন্য তারা আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে নৌকা মার্কা প্রতীকে ভোট দেবে।
এ বিষয়ে আমি শতভাগ আশাবাদী। আমাদের নেতাকর্মীকে হুমকি দিচ্ছে, ভয়ভীতি দেখাচ্ছে, বিভিন্নভাবে তাদেরকে মানে মিথ্যা প্ররোচনা চালাচ্ছে। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে সব ধরনের ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা। প্রার্থীরা তাদের আচরণবিধি মেনে প্রচারণা চালিয়ে যাচ্ছে। প্রতিদিনই আমাদের হাতে 2-1টা অভিযোগ আসে, আমরা সাথে সাথে সেটার ব্যবস্থা নেওয়া হয়। মৌলভীবাজারেও প্রার্থীদের পক্ষে প্রচার চলছে গানে গানে। জনপ্রিয় বাউল, মারফতি, ধামাইল ও গাজীর গানের প্যারোডি পরিবেশন করছেন শিল্পীরা। নির্বাচনী গানও গাই, আমি সব গানই গাই। গান গাইতেছি, মানুষে অনেক ভালোবাসে, খুব মায়া করে। মাইসে চাটা খাওয়ায়, আমার লন্ডন সাহেব চাটা খাওয়ান সব সময়। পাল্টাপাল্টি অভিযোগে জমজমাট চাঁপাই নবাবগঞ্জের রহনপুরের নির্বাচনী প্রচারণা। একই অবস্থা টাঙ্গাইল সদর, মির্জাপুর, ভুয়াপুর, সখীপুর ও মধুপুর পৌরসভাতে। শেরপুরের নকলা পৌরসভার একটি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হয়েছেন উপজেলা ফকির সমিতির সভাপতি আব্দুল হালিম। নিজেই মাইকিং করে এসেছেন আলোচনায়। তার স্ত্রী চা মুড়ি খাইয়ে নজর কাটছেন ভোটারদের। কেউ 100, 200, 300 করে টাকা দিতেছে, আমার মাইক মারাও টেয়া নাই। একজনে গাড়ি দিছে, একজনে মাংনা মাইক দিছে। এছাড়া কুড়িগ্রামের উলিপুর, বরগুনার পাথরঘাটা, পাবনা, নীলফামারীর জলঢাকা সহ 64 পৌরসভায় শেষ দিনের প্রচারে ব্যস্ত সময় কাটছে প্রার্থীদের। শাহনাজ পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বড় ব্যবসায়ীর কাছে নিজেকে ভারতীয় শীর্ষ সন্ত্রাসীর সহযোগী দাবি করেন। প্রমাণ দিতে হিন্দিতে জীবননাশের হুমকি দিয়ে 20 লাখ টাকা চাঁদা দাবি করেন। ভয় দেখাতে ওই ব্যবসায়ীর গাড়িতে লাগিয়ে দেন বোমা সদৃশ বস্তু। সিনেমার গল্প মনে হলো এটাই করেছে মুন্সিগঞ্জের ইমান হোসেন। সম্প্রতি গ্রেপ্তারের পর এসব জেনে গেছে পুলিশ। এভাবেই হিন্দিতে গুলশানের ডিএনসিসি মার্কেটের ব্যবসায়ী গিয়াসউদ্দিন ঢালির কাছে 20 লাখ টাকা চাঁদা দাবি করা হয়। ফোন করছে, বলতেছে 20 লাখ টাকা লাগবে, না দিলে সব মেরে ফেলবে। আমি বলছি আমি আল্লাহ আপনার ভরসা করি, তুমি আসো। এর একদিন পর রাজধানীর বাড্ডায় গিয়াসউদ্দিনের বাড়িতে মেলে বোমা সদৃশ বস্তু। খবর দেয়া হয় বোম ডিসপোজাল ইউনিটকে। পরে দেখা যায় বস্তুটি নকল বোমা। আতঙ্কে থানায় জিডি করেন ওই ব্যবসায়ী। যে মানসিক হয়রানিটা আমাদের গেল, প্লাস হচ্ছে যে টেনশনে পড়লাম, মানে এটা বলার বাইরে। আমাদের জীবন নিয়ে ঝুঁকি, আর্থিক ঝুঁকি। বিষয়টি নিয়ে তদন্ত করে গোয়েন্দা পুলিশ। মুন্সিগঞ্জের লোহজং থেকে আটক করা হয় কিশোর ইমান হোসেনকে। জানা যায় মুন্সিগঞ্জে ব্যবসায়ী গিয়াসের বাগানবাড়ির কেয়ারটেকার ইমানের বাবা। গিয়াসউদ্দিন মুন্সিগঞ্জে বেড়াতে গেলে বোমা সদৃশ বস্তুটি গাড়িতে বসায় ইমান। এটা আমি তার ভয় দেখানোর জন্য করছি স্যার। তো এটা আমি বানাইছি স্যার। ওই যে প্লাস্টিকের পাইপ আছে না, ওই পাইপ ছোট ছোট 5 টুকরা কইরা, তারপরে ওইটার ভিতরে আমি বালু ভরছি, মানে সাধারণ বালু ভেরা ওইটা আঠাটা লাগাই দিছি। আমার ফেরেস্তার মতো বস, হ্যাঁ এই কাম আমার পোলাই করলো, এর আগে আমার মরণ হইল না, আমার পোলা অন্য কেউ করলে এটাও তো একটা কথা। গোয়েন্দারা জানাচ্ছে ইমান অল্প বয়সেই নেশাগ্রস্ত হয়েছে। সিনেমা দেখে এই কৌশলে চাঁদাবাজি করার চেষ্টা করেছে সে। এগুলো ফিল্মি একটা ইনফ্লুয়েন্স আছে, ইন্টারনেটে ইনফ্লুয়েন্স আছে যে কিভাবে সন্ত্রাসের এই কাজগুলি করে। এবং সে বেসিক্যালি কাজটা করেছে কিছু টাকা হাতিয়ে নিয়ে, হয়তোবা সেই টাকা দিয়ে প্রেম করবে অথবা দূরে কোথাও টেকনিক করতে যাবে। এটা আমাদের বয়সী ইয়াংদের ভিতরে একটা মন্দ ট্রেন্ডস হয়ে গেছে। ইমানের সাথে আরও কেউ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা আছেন বিরতিহীন সংবাদ দুপুরে। সংবাদে আরো যা থাকছে: তীব্র শীত ও কুয়াশায় বিপর্যস্ত জনজীবন, কয়েক জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এই অবস্থা থাকতে পারে আরো কয়েকদিন। কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন সৌরভ গাঙ্গুলির অবস্থা স্থিতিশীল। হৃৎপিণ্ডে আবারও বসানো হতে পারে স্টেন্ট। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফর কর্মসূচি চূড়ান্তে দিল্লি গেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি তার মার্চের সফরে বেশ কটি সমঝোতা স্মারকে সই হতে পারে বলেও জানিয়েছেন তিনি।
এছাড়া সচিব পর্যায়ের বৈঠকে ঢাকা গুরুত্ব দিচ্ছে অমীমাংসিত ইস্যুসহ পানি বণ্টন ও সীমান্ত হত্যা ও যোগাযোগে। করোনা পরিস্থিতি সহনীয় থাকলে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে 25শে মার্চই ঢাকা আসার কথা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তার এ সফর চূড়ান্তেই পররাষ্ট্র সচিবের দিল্লি যাত্রা। 3 দিনের এ সফরে শুক্রবার বৈঠক করবেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন সিংলার সঙ্গে। একই দিন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। দুদেশে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে ঢাকা গুরুত্ব দিচ্ছে অভিন্ন 6 নদীর পানি বণ্টন সহ বাণিজ্য ঘাটতি, সীমান্ত হত্যা বন্ধ ও ভারতের ঋণ সহযোগিতার দ্রুত বাস্তবায়নে। পানির যে বিষয়টা আছে সেটা তো আলোচনায় থাকবেই, তারপরে আমাদের বর্ডারের যে বিষয়গুলো আছে সেগুলো থাকবে, আমাদের ট্রেড অ্যান্ড কানেক্টিভিটি সেগুলো থাকবে, এবং আমাদের অন্যান্য যে কোঅপারেটিভ যে সমস্ত মেকানিজমগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। দুই প্রধানমন্ত্রীর বৈঠকের আলোচ্যসূচি সহ কিছু সমঝোতা স্মারক সই নিয়েও আলোচনা হবে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে। মাসুদ বিন মোমেন আরও জানিয়েছেন, মোদির ঢাকা সফরেই উদ্বোধন হতে পারে মেহেরপুরের মুজিবনগর থেকে ভারতের নদিয়া হয়ে কলকাতা পর্যন্ত প্রস্তাবিত স্বাধীনতা সড়ক। বাইলেটারাল হলে সেখানে কিছু ডেলিভারেবলস থাকবে, যে আমাদের বেশ কিছু বিষয় অগ্রগতি আছে, তারপরে কানেক্টিভিটির ক্ষেত্রে কিছু প্রজেক্টস যেগুলো প্রায় কমপ্লিশনের মধ্যে আছে, তারপরে আমাদের সাইড থেকে যেমন এই স্বাধীনতা সড়কের বিষয়টা আছে, তো এইগুলো বেশ উদ্বোধন করা বা চালু করার এই বিষয়গুলো রয়েছে। আর কিছু এমওইউ আছে, সেগুলো আমাদের রেগুলার যেগুলো আছে, বাট সেগুলো যদি প্রস্তুতি শেষ হয়ে যায় এর মধ্যে, তাহলে সেগুলো আমরা করব। ভারতের প্রধানমন্ত্রী ঢাকা সফরের আগেই বাংলাদেশের স্বরাষ্ট্র সচিব সহ আরও কয়েকজন উচ্চ পর্যায়ের কর্মকর্তারা দিল্লি সফরে যাবেন বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নিষ্পত্তি করা যায়, সেই জন্যই কিন্তু এই মেকানিজমটা তৈরি করা হয়। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুর্নীতির ধারণা সূচকে আরও 2 ধাপ পিছিয়ে 12তম অবস্থানে বাংলাদেশ, তবে গত বছরের মতো স্কোর রয়েছে 26। দুর্নীতির ধারণা সূচক 2020 প্রকাশ উপলক্ষে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। এছাড়া সর্বোচ্চ থেকে গণনা অনুযায়ী বাংলাদেশের অবস্থান 146তম। এক্ষেত্রেও 2019-এর তুলনায় অবস্থান অপরিবর্তিত রয়েছে। এছাড়া এশিয়া প্যাসিফিক অঞ্চলের 31টি দেশের মধ্যে বাংলাদেশ চতুর্থ সর্বনিম্ন অবস্থানে। দক্ষিণ এশিয়ার সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ভুটান। বাংলাদেশ 100-র মধ্যে 26 স্কোর করেছে, যেটি 2019-এর স্কোরের সমান, এবং 12 বা দ্বাদশ পজিশন পেয়েছে নিচের দিক থেকে কাউন্ট করলে, যেটা 19-এর তুলনায় 2 স্টেপ নিচে, অর্থাৎ আমরা 2 স্টেপ খারাপ করেছি 2019-এর তুলনায়। সীতাকুণ্ড, শ্রীমঙ্গল, রাজশাহী, পাবনা, নওগাঁ, চুয়াডাঙ্গা সহ রংপুর বিভাগের ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এ অবস্থা আরও কয়েকদিন থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির তথ্য অনুসারে দেশের উত্তর পশ্চিম ও উত্তর পূর্বাঞ্চল দিয়ে ঠান্ডা বাতাস প্রবেশ করায় ওইসব এলাকায় শীত বেশি অনুভূত হচ্ছে। এ অবস্থায় সারা দেশেই রাত থেকে সকাল পর্যন্ত দেখা যেতে পারে ঘন কুয়াশা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় রাতে তাপমাত্রা কমতে পারে আরও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতেও 2-3 দিন ধরে বেড়েছে শীতের তীব্রতা। দিনে তাপমাত্রা কিছু বাড়লেও রাতে আবার কমেছে। আবহাওয়া অফিসের তথ্যানুসারে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে দিনাজপুরে 8.3 ডিগ্রি সেলসিয়াস, আর রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা 13.1 ডিগ্রি সেলসিয়াস। মৃদু শৈত্যপ্রবাহ আর ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরাঞ্চলের জনজীবন। সবচেয়ে ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ। আবহাওয়া অফিস বলছে, জানুয়ারির শেষ 2 দিন তাপমাত্রা আরও কমে যেতে পারে। বাতাসের আর্দ্রতা ও ঘন কুয়াশা বেড়ে যাওয়ায় শীতের প্রকোপ বেশি এই অঞ্চলে। এছাড়া নীলফামারী ও চুয়াডাঙ্গায় তীব্র শীত ও কুয়াশা অব্যাহত রয়েছে। তাপমাত্রা গত 2 দিনের চেয়ে কিছুটা কমে আসায় এবং বাতাসের কারণে শীত অনুভূত হচ্ছে বেশি। কুয়াশায় যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। শীত ও কুয়াশার কারণে রাস্তাঘাট তুলনামূলক ফাঁকা দেখা গেছে। আমদানি ও রপ্তানিতে ব্যাংকগুলো স্বীকৃত বিল পরিশোধ না করায় আটকে আছে 466 কোটি টাকা। এসব বিলের দায় ব্যাংকগুলোকে যথাসময়ে পরিশোধের
নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকার সভায় প্রধান নির্বাহীদের এই নির্দেশনা দেন গভর্নর ফজলে কবির। আর্থিক খাতের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে বিল পরিশোধ করছে না এমন ব্যাংকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান বিশ্লেষকদের। পণ্য আমদানি রপ্তানির বিপরীতে করা দলিলই স্বীকৃত বিল। এ ধরনের দলিলের বিপরীতে ব্যাংক গ্রাহকের পক্ষে স্বীকৃতি বা নিশ্চয়তা দেয়। কোনো গ্রাহক ঠিকমতো বিল পরিশোধ না করলে ব্যাংকই তা পরিশোধ করে। তবে কিছু ব্যাংক সময় মতো তা না করায় বাড়ছে অপরিশোধিত স্বীকৃত বিলের পরিমাণ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ২৯টি ব্যাংকের কাছে আটকে আছে ৪৬৬ কোটি টাকার বিল। অপরিশোধিত এসব বিল অভ্যন্তরীণ ব্যাংকিং খাতে বিশৃঙ্খলা তৈরি করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিল অফ অ্যাকসেপ্টেন্স ডিসকাউন্ট করার পরেও যদি সে পরিশোধ করা না হয়, তাহলে এটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অধিকার বাংলাদেশ ব্যাংকের আছে। যদি কোনো বিশেষ ব্যাংক বা বিশেষ কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটা হয়ে থাকে, বাংলাদেশ ব্যাংকের উচিত হবে এটাকে তদন্ত করা এবং খুব দ্রুত এটা নিরসনের ব্যবস্থা করা। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে, গত সেপ্টেম্বর পর্যন্ত দেশের ভেতরে ১১০০টি বিলের বিপরীতে আটকে আছে ২৬৪ কোটি টাকা, আর ২১১টি বৈদেশিক স্বীকৃত বিলে আটকে আছে ২০২ কোটি টাকা। এসব বিল দ্রুত পরিশোধের আশ্বাস ব্যাংকারদের। অ্যাকসেপ্টেড বিলের যে পেমেন্টগুলো ডিলে হচ্ছে, যার জন্য বাংলাদেশ ব্যাংক কনসার্ন ওই সমস্ত সাপ্লায়ার প্লাস অ্যাট দ্য সেম টাইম যে এমবেসি এবং হাই কমিশন থেকেও কিন্তু ওরা অনেক চিঠি পাচ্ছেন। সেই ব্যাপারে আমরা ব্যাংকের সহায়তা চেয়েছে, যাতে করে ব্যাংকের ভাবমূর্তি উজ্জ্বল হয়। আস্থা ধরে রাখতে ও বিদেশে ব্যবসার সুনাম বাড়াতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীল ভূমিকা পালন করার পরামর্শ বিশ্লেষকদের। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতা ছেড়ে গেলেও ঢাকার ক্যাফেতে বহাল তবিয়তেই থাকছে সদ্য সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের নাম। ক্ষমতা পরিবর্তনের সঙ্গে সঙ্গে ঢাকার জিগাতলার এই ক্যাফের নাম নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের নামে রাখার প্রস্তাব দেন অনেক গ্রাহক। তবে তা হচ্ছে না বলে জানিয়ে দিয়েছেন ক্যাফের স্বত্বাধিকারীরা। ২০১৭ সালে যুক্তরাষ্ট্রে ক্ষমতায় আসেন ডোনাল্ড ট্রাম্প। এরপর বিভিন্ন কার্যক্রম ও বক্তব্যের জন্য বিশ্বজুড়ে নানা সময়ই ছিলেন আলোচনার কেন্দ্রে। শেষ পর্যন্ত বিতর্ক ও সমালোচনার মধ্যেই ক্ষমতা ছাড়েন তিনি। মার্কিন এই প্রেসিডেন্টের নামে ঢাকার জিগাতলায় ট্রাম্প ক্যাফে চালু হয় ২০১৭ সালেই। এর মধ্যে চলতি মাসে হোয়াইট হাউস ছেড়ে গেলেও জিগাতলা থেকে সরছে না ট্রাম্পের নাম। ক্যাফের এক স্বত্বাধিকারী জানাচ্ছেন, নাম পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই। পেপার পত্রিকাতে আমরা দেখতাম যে আসলে ট্রাম্প নামে একটা হিরিক চলতেছে, তো এই হাইকটাকে আমরা আসলে কাজে লাগানোর চেষ্টা করছিলাম। সেই সময় আসলে আমরা ট্রাম্প নামটা ঠিক করলাম যে আসলে ট্রাম্প ক্যাফেটা হতে পারে। তো আলটিমেটলি এটা দেওয়াতে আসলে বেশ সাড়া পেয়েছি। আসলে শুরুতেই আমরা ক্যাফেতে ট্রাম্পের ছবির বোর্ডের সঙ্গে গ্রাহকরা আগে সেলফি তুললেও এখন তা আর হচ্ছে না। কোনো কোনো গ্রাহক আবার ক্যাফের নাম নতুন মার্কিন প্রেসিডেন্টের নামে জো বাইডেন রাখারও দাবি জানান। এটা ওনার যে ফেস ভ্যালুটা ক্রিয়েট হয়েছে, সো লাইক নিজেকে ওভাবে আমি মানে উনার ফ্যান হিসাবে আমি ওভাবে রিপ্রেজেন্ট করতে পারবো না। ট্রাম্প তো সমালোচিত ব্যক্তি, সেক্ষেত্রে তার থেকে অনেক ভালো হচ্ছে জো বাইডেন। তো এই ক্যাফের এই রেস্টুরেন্টের নাম জো বাইডেন রেস্টুরেন্ট রাখলে খুব ভালো হয়। এর আগেরবার এসে দেখলাম যে ট্রাম্প বিষয়টা, তখন তিনি প্রেসিডেন্ট ছিল, তখন মজা লাগতো তার বিষয়টা দেখে। ট্রাম্প ক্যাফের মেনুতে 30টি খাবার আইটেম থাকলেও ট্রাম্প স্পেশাল স্যুপের চাহিদাই বেশি। দিনে 50টির মতো এই স্যুপের চাহিদা থাকে ক্যাফেটিতে। ট্রাম্প স্পেশাল বলতে আপনার থাই স্যুপ আছে ট্রাম্পের নামে এবং চাউমিন আছে, এটা সবথেকে ভালো চলে। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বে একদিনে করোনায় 16,852 জনের মৃত্যু হয়েছে, শনাক্ত 5,90,000-এরও বেশি রোগী। এদিকে এ পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট মৃত্যু 21,84,000-এরও বেশি, আর মোট আক্রান্ত 10,14,00,000 ছাড়ালো। করোনায় 24 ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু এবং শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। একদিনে 3,912 জনের মৃত্যু নিয়ে দেশটিতে মোট মৃত্যু 4,39,000-এর বেশি। একদিনে দেশটিতে শনাক্ত হয়েছে 1,51,000 নতুন রোগী। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে মেক্সিকোতে 1,743 জনের, আর শনাক্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। গত 24 ঘণ্টায় দেশটিতে 63,000-এর বেশি মানুষের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে 1,319 জনের।
যুক্তরাজ্যে ২৪ ঘন্টায় ১,৭২৫ জন, জার্মানিতে ৯৬৮ জন, দক্ষিণ আফ্রিকায় ৭৫৩ জন, রাশিয়ায় ৫৯৪ এবং স্পেনে ৪৯২ জনের মৃত্যু হয়েছে। ভ্রমণ শেষে যারা নিউজিল্যান্ডে ফিরবেন তাদের কঠোর কোয়ারেন্টিন মানতে হবে বলে নির্দেশ দিয়েছে দেশটির সরকার। থাইল্যান্ডে বিধিনিষেধ না মানার কারণে ৮৯ বিদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। চিলিতে অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিনের জরুরি প্রয়োগের অনুমতি দেওয়া হয়েছে। পর্তুগালে রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। এ পরিস্থিতি কাটিয়ে উঠতে দেশটির ন্যাশনাল হেলথ সার্ভিস এখন অস্থায়ী হাসপাতাল এবং সামরিক বাহিনীর ওপর নির্ভর করছে। এদিকে যুক্তরাজ্যে শনাক্ত করোনার নতুন ধরন বর্তমানে ৭০টি দেশে এবং দক্ষিণ আফ্রিকায় পাওয়া ভাইরাসের নতুন ধরন ৩১টি দেশে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আজ করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনের উহানে তদন্ত শুরু করতে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি দল। গত ১৪ জানুয়ারি উহানে পৌঁছানোর পর ১৪ দিন কোয়ারেন্টিনে ছিল দলটির সদস্যরা। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুক্তরাষ্ট্রের নির্বাচন পরবর্তী অভ্যন্তরীণ সন্ত্রাসী হামলার আশঙ্কায় সতর্কতা জারি করেছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। নতুন প্রশাসন দায়িত্ব নিয়ে আর এক সপ্তাহের মধ্যে এই সতর্কতা জারি করা হলো। গত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের ফল, নতুন সরকার এবং ক্ষমতা হস্তান্তর নিয়ে অসন্তুষ্টরা হুমকি হতে পারে বলে জানানো হয়েছে। যদিও এই বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তথ্য নেই বলে জানিয়েছে তারা। হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের মতে আগামী কয়েক সপ্তাহ সন্ত্রাসী কর্মকাণ্ডের উচ্চতর হুমকি থাকবে। তথ্য উপাত্ত অনুযায়ী ক্ষমতার পালাবদল নিয়ে বিক্ষুব্ধ কিছু উগ্রবাদী সুসংগঠিত হওয়ার চেষ্টা করছে। সেই সাথে সহিংসতা চালাতে উস্কানি দেওয়া হচ্ছে। গত ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটালে ট্রাম্প সমর্থকদের হামলায় ৫ জন নিহত হয়। এ ঘটনায় জড়িত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলির অবস্থা স্থিতিশীল। তার পরিবারের অনুরোধে সকালে কলকাতায় আসেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। সৌরভের শারীরিক পরীক্ষার রিপোর্ট দেখেছেন তিনি। তার এনজিওগ্রামের পর এনজিওপ্লাস্টি করার পরিকল্পনা রয়েছে। চিকিৎসকদের আর্টারিতে আবারও স্ট্যান্ড বসানো হতে পারে, তবে তা নির্ভর করছে এনজিওগ্রামের রিপোর্টের উপর। গেল ২ জানুয়ারি নিজ বাড়িতে ব্যায়াম করার সময় জ্ঞান হারান সৌরভ। বুকে ব্যথা নিয়ে তাকে ভর্তি করা হয় হাসপাতালে। পরে সেখানে সৌরভের হার্টে ৩টি ব্লক ধরা পড়ে। সঙ্গে সঙ্গেই একটিতে স্ট্যান্ড বসান চিকিৎসকেরা। ইপিএল এর শীর্ষস্থান পুনরুদ্ধারে ব্যর্থ ম্যানচেস্টার ইউনাইটেড। শেফিল্ডের বিপক্ষে ২-১ গোলে হেরেছে রেড ডেভিলস। এদিকে মেসি ডি ইয়ং এর গোলে কোপা দেল রের শেষ ৮-এ বার্সেলোনা। ভায়োকানোর বিপক্ষে বার্সার জয় ২-১ গোলে। আর কোপা ইটালিয়ায় স্পালকে ৪-০ গোলে বিধ্বস্ত করে সেমিতে ইউভেন্টাস। ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুম কতটা জমজমাট তাই স্পষ্ট পয়েন্ট টেবিলে। মিউজিক্যাল চেয়ারের মতো বদলাচ্ছে টেবিল টপার। তেমনি শীর্ষে থাকা ম্যান সিটিকে টপকে যাওয়ার সুযোগ ছিল নগর প্রতিদ্বন্দ্বী ইউনাইটেডের। ওল্ড ট্রাফোর্ডে অঘটনের শিকার ম্যান ইউনাইটেড। তলানির দল শেফিল্ডের প্রতিরোধে ব্যর্থ রেড ডেভিলস। কিন ব্রায়ানের হেডারে শুরুর চমক, আর শেষটা বদলি অলিভার বার্কের। মাঝে হ্যারি ম্যাগুয়ারের গোল আশা দেখালেও শেষ রক্ষা হয়নি। নিষেধাজ্ঞা কাটিয়ে সমহিমায় ফিরেছেন মেসি। যদিও ভায়াকানোর ফ্রাঙ্ক গার্সিয়ার গোলে পিছিয়ে পড়ে বার্সেলোনা। ৬ মিনিটের ব্যবধানে বার্সার পাল্টা জবাব। গ্রিজম্যানের ক্রসকে জালের লক্ষ্য দেন মেসি। গোল করে অদম্য আর্জেন্টাইন সুপারস্টার দি ইয়ংকি দিয়ে গোল করিয়েছেনও শেষ দিকে। কোপা দেল রেতে শেষ ৮-এ ওঠার সাথে ৩১তম শিরোপা জয়ের স্বপ্ন উজ্জ্বল হয়েছে বার্সেলোনার। কোপা ইতালিয়ায় গোল উৎসবে মাতে ইউভেন্টাস। দুর্বল স্পালকে নিয়ে ইউভদের ছেলে খেলা, যার শুরুটা করেন মোরাতা আর শেষটা ফেদেরিকো সিসার। মাঝে জয়ের ব্যবধান বাড়িয়েছেন ফ্রাবোত্তা ও কুলুসেভস্কি। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইপিএলে জয় ফেরার লক্ষ্যে নামছে লিভারপুল। অ্যাওয়ে ম্যাচে অলরেডদের চ্যালেঞ্জ টটেনহ্যাম। ম্যাচ শুরু রাত ২টায়। প্রিমিয়ার লিগে সবশেষ ৫ ম্যাচে জয়হীন লিভারপুল। এফএ কাপ থেকে বিদায়ের পর চাপ বেড়েছে। ছন্দে ফিরতে টটেনহ্যামের কঠিন পরীক্ষা দিতে হবে অলরেডদের। চোট সমস্যা ও করোনার কারণে বিপাকে ক্লপের দল। নাবি কেইতা, দিয়েগো জোতা, জো গোমেজ থাকছেন সাইড বেঞ্চে। ফিরছেন জর্ডান হেন্ডারসন
ও জোয়েল মাতি। অন্যদিকে ঘরের মাঠে ধারাবাহিক পারফরমেন্সের লক্ষ্য টটেনহ্যামের, তবে গুরুত্বপূর্ণ ম্যাচে অনিশ্চিত ম্যাট ডোহার্টি, সার্জারিয়ার ও জিওভানি লো সেলসো। পরিসংখ্যান পিছিয়ে স্পার্স। লিভারপুলের বিপক্ষে সবশেষ 5 ম্যাচের একটিতেও জয় পায়নি টটেনহ্যাম। আজ শুরু হচ্ছে আবুধাবি টি10 লিগের চতুর্থ আসর। উদ্বোধনী দিনে রাত 8:15টায় ডেকান গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে লড়বে নাসিরের দল পুনে ডেভিলস, আর 10:30টায় দিল্লি বুলসের প্রতিপক্ষ আফিফের দল বাংলা টাইগার্স। বাংলাদেশের 7 ক্রিকেটার খেলছেন এবারের আসরে। পুনে ডেভিলসের নেতৃত্ব দেবেন নাসির হোসেন। দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের প্রথম বাংলাদেশি হিসেবে অধিনায়কত্ব করবেন নাসির। তার দলে আছেন বাঁহাতি স্পিনার মনির হোসেন। বাংলাদেশের মালিকানাধীন বাংলা টাইগার্সে খেলবেন আফিফ হাসান ও শেখ মাহাদি। বগুড়ার মাঝিরা সেনানিবাসে শুরু হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন। 2021 আসরের উদ্বোধন করেন 21 পদাতিক ডিভিশনের জিওসি ও বগুড়া এরিয়ার কমান্ডার মেজর জেনারেল AKM নাজমুল হাসান। উদ্বোধন শেষে প্রধান অতিথি নিজেও অংশ নেন ম্যারাথনে। 5 কিলোমিটার ম্যারাথনের হেলিপ্যাড থেকে শুরু হয়ে ক্যান্টনমেন্টের বিভিন্ন এলাকা ঘুরে আবার সেখানে শেষ হয়। প্রথম দিন অংশ নিয়েছেন 500 দৌড়বিদ। পর্যায়ক্রমে বগুড়া এরিয়ার 10,000 সামরিক ও 70,000 বেসামরিক দৌড়বিদ অংশ নেবে এই ম্যারাথনে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে পালিত মুজিব বর্ষে 10 জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হয় শেখ মুজিব ঢাকা ম্যারাথন। তারই ধারাবাহিকতায় সারা দেশেই পালিত হচ্ছে এই কর্মসূচি। এই ডিজিটাল ম্যারাথনে 11 পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়া হতে মোট 10,000 সেনা সদস্য অংশগ্রহণ করবেন এবং এছাড়াও অত্র এরিয়ার দায়িত্বপূর্ণ 8টি জেলায় হতে সর্বমোট 70,000 বেসামরিক সদস্য এই ম্যারাথনে অংশগ্রহণ করবেন। সংবাদ শেষ করব, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরেকবার। রাজধানীর 5 হাসপাতালে চলছে পরীক্ষামূলক টিকাদান। প্রতিমন্ত্রী সচিব সহ করোনা টিকা নিলেন সামনের সারির যোদ্ধারা। দ্বন্দ্ব নয়, মিয়ানমারের সঙ্গে আলোচনার মাধ্যমে রোহিঙ্গা প্রত্যাবাসনের চেষ্টা চলছে। ডিফেন্স কলেজের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। দুদকের ভুলে 15 বছরের সাজাপ্রাপ্ত নোয়াখালীর কামরুলকে অব্যাহতি। মামলার পুনঃ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ। সব সংস্থার সমন্বয়ে কর্মপরিকল্পনার কথা জানালেন চট্টগ্রামের নতুন মেয়র। প্রতিশ্রুতি পূরণে থাকবে সর্বোচ্চ চেষ্টা। এবং অভিনব কৌশলে এক কিশোরের চাঁদাবাজির চেষ্টা। শীর্ষ সন্ত্রাসীর সহযোগী সেজে চাঁদা দাবি, ভয় দেখাতে গাড়িতে নকল বোমা। এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজনে। ফেসবুক, ইউটিউব আর টুইটারে চোখ রাখুন সংবাদের আরো বিস্তারিত।